আমাকে বাঁচাও, আমি ডুবে যাচ্ছি, আমাকে বাঁচাও। বাচ্চা ছেলেটা আস্তে আস্তে জলের তলায় তলিয়ে যায়। পুকুরের জলটাও শান্ত হয়ে যায়। সন্ধ্যা থেকেই বৃষ্টি হচ্ছে। উফ, কি বিরক্তিকর একটা ব্যাপার। আমাকে আবার তাড়াতাড়ি ফিরতে হবে, আর নয়তো আবার ওটা কি, ওটা কি ওখানে দাঁড়িয়ে আছে? দূরে গাছের তলায় একটা ছোট্ট বাচ্চা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে। কে রে, এই এত রাতে এখানে দাঁড়িয়ে কি করছিস? রঘু কিছুটা সামনে গিয়ে দেখে ওদের পাড়ার রতন খুড়োর বড় ছেলে। কি রে, তুই এখানে কি করছিস? এত রাতে একা দাঁড়িয়ে আছিস কেন? এই বাড়ি চল। ছেলেটা আস্তে আস্তে এগিয়ে আসে রঘুর দিকে। তাকে দেখে কিছুটা ভয় হয়। রঘু টর্চের আলোটা মুখে মারতেই দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে আছে সাদা ফ্যাকাশে মণিহীন অমল। এই অমল, এই কি হয়েছে তোর? রঘু কাকা, যেও না, ওদিকে যেও না, ওদিকে বিপদ, খুব বড় বিপদ। রঘু অমলের ওরকম অদ্ভুত গলার শব্দ শুনে ভয় পেয়ে যায়। রঘু দৌড়তে শুরু করে। যেও না, ওদিকে যেও না, ওদিকে বিপদ। গ্রামের কিছুজন মোড়ের বটগাছের তলায় জটলা করছে। ওখানে অর্ধমৃত অবস্থায় রঘুকে পাওয়া গেছে। রঘু মৃত্যুর আগে ভয়ার্ত দৃষ্টিতে চারিপাশে তাকিয়ে অমলের নাম নিয়ে মারা গেছে। আর এইদিকে গ্রামে কাল সকালে অমলের মৃতদেহ পুকুরে ভাসতে দেখা যায়। গ্রামের লোকেদের দুয়ে দুয়ে চার করতে বেশিক্ষণ সময় লাগে না। সবাই বুঝতে পারে এই সব অমলেরই কাজ। না না, আমি কিছুতেই আমার ছেলের জন্য গ্রামের বিপদ হতে দেব না। আমি আমি আজই বড় ঠাকুর মশাই অর্থাৎ তারানাথ তান্ত্রিকের বাড়ি যাব। শুনেছি অনেক নাম ডাক তার। গ্রামের মোড়ল রতন খুড়োর কথায় সকলে রাজি হয়ে যায়। রতন খুড়ো একটা গরুর গাড়িতে করে যেতে শুরু করে ঠাকুর মশাইয়ের বাড়ি মঠ লেনে। ঘরের বাইরে গরুর গাড়ির শব্দ শুনে চমকে ওঠে ঠাকুর মশাই। দুপুরবেলা গরুর গাড়িতে করে আবার কে এলো? ওহ, শান্তিতে যে একটু তামাক সেবন করব তারও কোনো জো নেই। সন্নিগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকলেন দরজার দিকে। দরজা দিয়ে প্রবেশ করলেন একটি বছর ৪৫-এর লোক। নমস্কার, আমি নিশিপুর গ্রামের মোড়ল রতন খুড়ো। আমার গ্রামে কদিন ধরে একটা বিপদ দেখা দিয়েছে। আসুন আসুন, আপনি আসুন, ভেতরে আসুন। ব্যস্ত হবেন না আপনি, ভেতরে আসুন। হ্যাঁ, এবার বলুন আমাকে কি হয়েছে। আসলে ঠাকুর মশাই, কদিন ধরেই আমাদের গ্রামে গবাদি পশু মারা যাচ্ছে। অনেকেই তাদের ঘরে একটা অশুভ শক্তির ছায়া দেখতে পায়। এরই মধ্যে আমার বড় ছেলেটা নিখোঁজ হয়ে গেছে, তা খুঁজে পাওয়া যায় না।
দুদিন হলো তার দেহটা পাওয়া গেছে পুকুরে। পচে যাওয়া অবস্থায় ঠাকুর মশাই, পচে যাওয়া অবস্থায়। কি করে বলি এ কথা আপনাকে আমি? আর আর তার আগের দিন একটা বড় বিপদ ঘটে যায়। একটা লোককে আমরা অর্ধমৃত অবস্থায় রাস্তার ধারে পেয়েছি। সে সে আমার ছেলের নাম করে মারা গেছে। সবাই ভাবছে এইসবের পিছনে আমার ছেলে আছে। তাই তাই যদি আপনি একটু... না 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 না, আপনি কাঁদবেন না, মন খারাপ করবেন না আপনি। আমি যথাসাধ্য চেষ্টা করব। এই সমস্যার কারণ আমি খুঁজে বের করব। কে বাইরে? কে? ঠাকুর মশাই বাইরের দিকে হঠাৎই যেন একটা কালো ছায়ামূর্তি দেখতে পেলেন। ঘরের বাইরে দৌড়ে এসে লক্ষ্য করলেন কেউ কোথাও নেই, কিন্তু উনি বুঝতে পারলেন কিছুর একটা উপস্থিতি এখানে ছিল। নিশ্চিত মুখে আবারও এসে খাটিয়ায় বসলেন। কি দেখতে পেলেন আপনি? না, তেমন কোনো চিন্তার ব্যাপার নয়, কিন্তু আমি আপনার সাথে এক্ষুনি যেতে চাই, বুঝলেন? বাইরে গরুর গাড়ি দেখলাম রয়েছে, সেটাতেই যাব। আমি আসলে এটাই ভাবছিলাম আপনাকে বলবো। আমার সাথে গ্রামে যেতে আপনাকে রাজি করাতেই এখানে এসেছি। আসলে সবাই ভাবছে আমার ছেলে, কিন্তু ও ওরকম ছিল না। ওর স্বভাব খুবই শান্ত প্রকৃতির ছিল। কি করে যে হয়ে গেল আমি বলতে পারবো না ঠাকুর মশাই। আপনি শান্ত হন, আপনি শান্ত হন। আমি কিছুক্ষণের মধ্যেই আপনার সাথে যাব, চিন্তা করবেন না। গরুর গাড়িতে করে ঠাকুর মশাই আর রতন খুড়ো দুজনেই যাচ্ছে। সবুজে ঘেরা গ্রাম, তার মাঝখান দিয়ে চলে গেছে একটা মেঠো পথ। সেই পথ ধরে এগিয়ে যাচ্ছে তাদের গরুর গাড়ি। দুপাশে সবুজের সমারোহ দেখতে দেখতে ঠাকুরমশাই চোখ বন্ধ করলেন। আমাকে মুক্ত করুন, আমার ভীষণ কষ্ট। আমাকে মুক্ত করুন, আমাকে মুক্ত করুন। ঠাকুরমশাই চমকে চোখ খুললেন। কে কে কে? কি হয়েছে ঠাকুর মশাই? কিছু হয়েছে? না না, তেমন কিছু নয়। ঠিক আছে, ঠিক আছে। এই যে দেখুন এই পুকুরটা। এই পুকুরেই আমার ছেলের মৃতদেহ ভেসে উঠেছিল। ঠাকুরমশাই গরুর গাড়ি থেকে নেমে পুকুরটা দেখলেন। পুকুরের জল ভীষণ শান্ত, কিন্তু অসম্ভব রকম কালো কুচকুচে। গরুর গাড়ি এসে থামলো রতন খুড়োর বাড়ির সামনে। গরুর গাড়ি থেকে নামলেন দুজনে। আপনি আসুন, হাত পা ধুয়ে একটু বিশ্রাম নিন। ঠাকুরমশাই নিজের ঘরে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় আবারও শুনতে পান সেই একই কণ্ঠ। আমাকে মুক্ত করুন, আমার ভীষণ কষ্ট। আমাকে মুক্ত করুন। এটা কি শুনছি আমি? কিছুই তো বুঝতে পারছি না। ঠাকুরমশাই চিন্তিত মুখে ঘরে পায়চারি করতে শুরু করলেন। এমন সময় রতন খুড়ো সেখানে প্রবেশ করে। চলুন ঠাকুর মশাই, একটু আমাদের গ্রামটা ঘুরে দেখবেন। ঠাকুরমশাই অনেকক্ষণ থেকেই ভাবছিলেন একটু গ্রামটা ঘুরে দেখবেন বলে,
ঘুরতে ঘুরতে পুকুরের সামনে এসে উপস্থিত হন ঠাকুর মশাই। এই জায়গাটা আমাকে বড় ডাকছে। এই জায়গাটার মধ্যে কোনো রহস্য আছে, কিন্তু কি তা কিছুতেই বুঝতে পারছি না। এই পুকুরটা আমাদের গ্রামের করিম চাচার। করিম চাচা গ্রামের শেষে বসবাস করত, জেলে ছিল। এই পুকুরটাতে তিনি মাছ চাষ করতেন। ভাইয়ে ভাইয়ে কি গন্ডগোল হয়, এমনি পড়ে আছে এখন, কেউ আর রক্ষণাবেক্ষণ করে না। আর আমার ছেলেটা এই পুকুরেই। আর করিম চাচা? সেবারে সালিশে বসেছিল, ওই ভাইয়ে ভাইয়ে বিবাদ এই রকম কিছু একটা নিয়ে। করিম চাচা তারপরে বলতে পারেন আত্মহত্যা করে, কিন্তু কেন আমি সেটা জানি না। চলুন আমাদের গ্রামের ওই পাশটা দেখবেন, চলুন, ওইখানে ফুলের বাগান আছে। পুকুরের চারিপাশটা ঘুরে ঘুরে দেখতে লাগলেন দুজনে। গ্রামে ঘুরে রাত্রিবেলা ফিরে এসেছিল। বাড়িতে এসে হালকা কিছু খাওয়া দাওয়া করে ঠাকুরমশাই বললেন, আমি রাতের বেলায় একটু বেরোতে চাই। ঠাকুরমশাই রাত্রিবেলা একা একা সেই পুকুর পাড়ে গেলেন। পুকুর পাড়ে গিয়ে দেখতে পেলেন একটা বাচ্চা ছেলে পুকুরে নেমে যাচ্ছে। সেই বাচ্চা ছেলেটার আগে একটা বড় কালো ছায়ামূর্তি, যেন কতকটা মূর্তিটা বাচ্চা ছেলেটাকে সম্মোহিত করেছে। আস্তে আস্তে পুকুরে নেমে যাচ্ছে ওই বাচ্চা ছেলেটা। এই খোকা, খোকা কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? চলে যাচ্ছ কেন? এই খোকা! ঠাকুরমশাই অনেকবার বারণ করা সত্ত্বেও বাচ্চা ছেলেটা পুকুরে নেমে যাচ্ছে। তা দেখে ঠাকুরমশাই যখন এগিয়ে গেলেন, দেখতে পেলেন সবকিছু চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। এটা কি অলৌকিক ব্যাপার হচ্ছে! এই ব্যাপারটা আমাকে গভীরভাবে ভাবিয়ে তুলছে। পুকুরের জল শান্ত হয়ে যায়। চাঁদের আলো পুকুরের জলে পড়ে এক মায়াবী জগৎ সৃষ্টি করেছে। ঠাকুরমশাই আস্তে আস্তে রতন খুড়োর বাড়ি ফিরে আসেন। রতন খুড়োর বাড়িতে প্রবেশ করতেই তিনি রতনবাবুকে পায়চারি করতে দেখলেন। চিন্তিত মুখে ঠাকুরমশাইকে দেখে তিনি বললেন, এ কি, আপনি 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 কোথায় গিয়েছিলেন? আমি আপনার ঘরে গেছিলাম, কিন্তু দেখতে পাইনি। আসলে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। হ্যাঁ, কি ঘটনা? হ্যাঁ, বলুন বলুন। আসলে আসলে আমার ছেলে আমাকে রাতের অন্ধকারে মারার চেষ্টা করেছিল। এটা এটা আপনি কি বলছেন? আপনি ঠিক দেখেছেন তো? হয়তো হতে পারে যে আপনি হয়তো ঘুমের মধ্যে ভুল দেখেছেন। আমি ঠিক বলছি, আসলে আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ করে আমার মনে হলো কেউ আমার গলাটা টিপে ধরেছে। আমি যখনই চোখ খুললাম, আমি দেখি আমার চোখের সামনে একটা ছায়ামূর্তি। আমি তাকে ধরতে পারছি না, কিন্তু সে তার দুহাত শক্ত করে চাপতে ধরেছিল আমার গলাটাকে। হয়তো আমি আজকেই মারা যেতাম, কিন্তু হঠাৎ কি দেখলাম বুঝতে পারলাম না। আর একটা ছায়ামূর্তি ঘরের মধ্যে এসে সেই ছায়ামূর্তিটাকে ধাক্কা দিতেই দুটো ছায়ামূর্তি অদৃশ্য হয়ে গেল সঙ্গে সঙ্গে। আপনি ব্যস্ত হবেন না, আপনি ব্যস্ত হবেন না, আপনি শান্ত হন। আমি ভীষণভাবে ভয় পেয়ে গেছিলাম। আমার ছেলে আমার মৃত্যু চাইছে, কিন্তু
কিন্তু কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। গ্রামের একটার পর একটা গবাদি পশু মরে যাচ্ছে, একটা মানুষও মারা গেছে। এরপর যে গ্রামের মোড়ল হিসেবে আমার কিছু একটা কর্তব্য থাকে। আমার মনে হয় আপনার ছেলে আপনাকে বাঁচিয়েছে। ওটা অন্য কেউ আপনাকে মারতে চেয়েছিল। কিন্তু কিন্তু কেন? আমিও সেটাই জানতে চাই। আপনার সাথে কারো কোনো শত্রুতা আছে, বা বা যে এরকম কাজ করতে পারে আপনার সাথে হয়তো কোনো কারণে? না না, তেমন তো কিছু। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। সেদিন রাতের বেলায় ঠাকুরমশাই শুয়েছিলেন। হঠাৎই ঠাকুরমশাই শুনতে পান কেউ যেন বলছে, আমাকে আমাকে বাঁচান, আমি ভীষণ কষ্ট পাচ্ছি। আমি গ্রামের মানুষদের মারতে চাই না, আপনি বাঁচান, নয়তো ওই শয়তানটা সব নষ্ট করে দেবে। এই দিকে সকাল হতে না হতেই রতন খুড়োর বাড়ির সামনে গ্রামের কিছু লোকজন এসে সকালবেলা হই হুল্লোড় শুরু করে দিয়েছে। রতন বাবু, কিছু একটা করুন। আপনার ছেলের জন্য গ্রামে একটার পর একটা মানুষ মারা যাচ্ছে, সেটা কিভাবে মেনে নেব বলুন তো? আপনি গ্রামের মোড়ল বলে আপনাকে সম্মান করি, কিন্তু এইভাবে চলতে থাকলে কিন্তু আর হয় না। একটা কিছু করুন। আপনার ছেলের জন্য আমরা বিপদে পড়তে চাই না, কিছু একটা করুন আপনি। চিন্তা করবেন না, আমি ঠাকুর মশাইকে নিয়ে এসেছি, ও নিশ্চয়ই কোনো একটা উপায় খুঁজে বের করবেন। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের কথা দিচ্ছি, এর আমি একটা বিহিত করেই ছাড়ব। তবে তবে আমি একটা জিনিস বলতে পারি, রতন খুড়োর ছেলে আপনাদের কোনো ক্ষতি করছে না। ও আপনাদেরকে সচেতন করতে চাইছে, কিন্তু আপনারা সেটা বুঝতে পারছেন না। এটা অন্য কেউ করছে। কে করতে পারে এটা? আমার মনে হয় এটা করতে পারে করিম চাচা। করিম চাচা? কি করে? চাচা তো প্রায় 1 বছর আগে মারা গেছিল, তাও আবার আত্মহত্যা করে। তো এইসব ঘটনা শুরু হয়েছে তো 2 মাস, তাহলে কি করে হয়? আর মোড়ল মশাইয়ের ছেলে মারা গেছে মাত্র এই কয়েকদিন হলো, তাহলেই ভাবুন। এই একদম একদম, কিন্তু এর তো একটা উপায় কিছু বার করতে হবে। শান্ত হন শান্ত হন, আজ রাতেই আমি কোনো একটা উপায় ঠিক বার করব। রাতের বেলা ঠাকুরমশাই সেই ডোবার ধারে গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করেন। হঠাৎ জলের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়, তোলপাড় করতে থাকে জল। জলের মাঝখান থেকে বেরিয়ে আসে একটা ছায়া মূর্তি, এসে গ্রামের সরু পথটা ধরে হাঁটতে থাকে। তার পিছন পিছন একটা বাচ্চা ছেলে। এই তো, এই সময়টাই তো আমি চাইছিলাম। ঠাকুরমশাই নিজের মন্ত্র বলে পুকুরটাকে বন্ধন করে দেয়। তারপর ঠাকুরমশাই তাদের পিছু পিছু হাঁটতে শুরু করে। সামনে থাকা বড় ছায়ামূর্তিটা ততক্ষণে গ্রামের চাষির বাড়ির সামনে আসতেই ঠাকুরমশাই বলেন, দাঁড়িয়ে যাও করিম, কেন শুধু শুধু মানুষদের তুমি মারছো? আমি যখন বিপদে পড়েছিলাম, কোনো গ্রামবাসী আমাকে সাহায্য করেনি, উপরন্তু আমাকে বিনা দোষে সকলের সামনে অপদস্থ করেছিল। আমি কাউকে ছাড়ব না। কিন্তু অমলের কি দোষ? ওকে কেন আটকে রেখেছো তুমি? অমলের বাবার জন্যই আমার এই অবস্থা, ওর জন্যই আমাকে মরতে হয়েছিল। কি হয়েছিল? ততক্ষণে চিৎকার চেঁচামেচি আওয়াজে গ্রামের কিছু মানুষ জড়ো হয়েছে। একই করিম, করিম তুমি? হ্যাঁ, আমি তোর ছেলেকে ওই পুকুরের জলে ডুবিয়ে মেরেছি। আমি অনেক করে বলেছিলাম আমার ভাই
আমার ক্ষতি চেয়ে এটা করেছে, কিন্তু তোরা কেউ শুনিসনি। তোদের জন্য আমার মেয়েটা এখন অভাবে কাটাচ্ছে তার দিনগুলো। আমি সহ্য করছি, আমি কাউকে আর ছেড়ে দেব না। আমি তো কিছুই বুঝতে পারছি না যে কি হয়েছিল। আমাকে একটু ভালো করে খুলে বলবে তুমি? আমি মাছ চাষ করতাম। এই পুকুরে খুব বড় বড় মাছ হয়েছিল। আমার মেয়েটার সবে বিয়ে দিয়েছিলাম। জামাইকে ব্যবসা করার জন্য কিছু টাকা দেব বলেছিলাম। পুকুরের মাছ যেদিন বিক্রি করব, তার আগের দিন আমার ভাই সম্পত্তির জন্য হিংসা করে পুকুরে বিষ দিয়ে দেয়। সব মাছ মারা যায়। আমি এর প্রতিকার চেয়ে রতন বাবুর কাছে এসেছিলাম, কিন্তু উনি প্রমাণের অভাবে সব দায়ভার আমার ওপর চাপিয়ে দেয়। আমার মেয়েটাকে, জামাইটাকে আর সাহায্য করা হয় না। কথা রাখতে না পারার অপমানে আমি আত্মহত্যা করি। তারপর থেকেই আমি। তার জন্য আপনি গোটা গ্রামবাসীদের ক্ষতি করবেন, এমনকি এটুকু বাচ্চা ছেলেকেও? হ্যাঁ, আমি তাই করব। আমি কি করে প্রমাণ ছাড়া তোমার কথা মেনে নিতাম বলো? তুমি আমার জায়গায় থাকলে বিচার করতে পারতে, কিন্তু করিম তাই বলে আমার ছেলেটাকে তুমি। আমি বারবার বলা সত্ত্বেও কেউ আমাকে সাহায্য করেনি, আর তাই জন্যই আমি। আর কারোর কোনো ক্ষতি আমি হতে দেব না, এ আমি ওদের কথা দিয়ে এসেছি। ঠাকুরমশাই মন্ত্র পড়া শুরু করেন। সঙ্গে সঙ্গে আকাশে ঘন কালো মেঘ ছেয়ে যায়। বৃষ্টি পড়তে শুরু করে দেয় ঝমঝম করে। সবাই দেখে করিম আস্তে আস্তে বাতাসে মিলিয়ে যাচ্ছে। হতে পারে না, এটা হতে পারে না। তুমি প্রতিহিংসার বশে অনেক বড় ভুল করে ফেলেছ। তুমি মুক্তি লাভ করো, আর এটাতেই তোমার মুক্তি। মুক্ত হও, তুমি মুক্ত হও। করিম চাচার আত্মা বাতাসে মিলিয়ে যাওয়ার সাথে সাথে রতন খুড়োর ছেলে বলে ওঠে, বাবা বাবা, আমি তোমাকে মারিনি। আমি জানি বাবা, আমাকে ক্ষমা করে দে। ঠাকুরমশাই আমাকে মুক্ত করুন, ঠাকুরমশাই আমাকে মুক্ত করুন এবার আপনি। আর ওই করিম চাচার মেয়েকে সাহায্য করুন, সত্যি ওনারা খুব কষ্টে আছে। অবশ্যই দেব, তুমি মুক্ত হও। আস্তে আস্তে অমল বাতাসে মিলিয়ে যায়। সবাই তাকিয়ে থাকে ওই পুকুরের দিকে। পুকুরের জলটা আবারও আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে। স্বচ্ছ কাঁচের মতন হয়ে যায় পুকুরের জল। করিমের ভাইকে শাস্তি দেবার জন্য কালকে সভাতে ডাকা হোক, আর তার সাথে করিমের মেয়ের খোঁজ খবর নেওয়া শুরু হোক।